আসসালামু আলাইকুম। আজকে আদালতের কয়েকটি এবং আইন অঙ্গনের কয়েকটি বিষয় নিয়ে মূলত কথা বলবো। বিশেষ করে বহুল আলোচিত রমনা বটমূল মামলার আজকে হাইকোর্টে রায় হয়েছে, যেখানে মূলত হাইকোর্ট আসামিদের সাজাকে একটু কমিয়েছে। যদিও ঘটনাটি মূলত বহুল আলোচিত, দীর্ঘদিন যাবতই এটি মামলা চলতেছে। মূলত 2001 সালে এই রমনা বটমূলে হত্যাকাণ্ডটি ঘটে, বোমা হামলার ঘটনাটি ঘটে, যেটি মূলত আজকে হাইকোর্ট আসামিদের আপিল শুনানি শেষে রায় প্রদান করেছেন। অর্থাৎ মূলত 2014 সালে 23শে জুন বিচারিক আদালতে মূলত এটি জাজ কোর্টে মামলাটির সমাপ্ত হয় এবং রায় ঘোষণা করা হয়, যেখানে মূলত প্রধান আসামি বিশেষ করে মাওলানা তাজউদ্দিন এবং শাহাদাতুল্লাহ জুয়েল, তাদের দুজনকেই মূলত মৃত্যুদণ্ড প্রদান করেছিল কোর্ট। সেই ক্ষেত্রে হাইকোর্ট আজকের রায়ে মূলত তাদের সাজা একটু কমিয়ে তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে। অন্যদিকে বাকি আরো 9 জন আসামি ছিল, তাদেরকে মূলত সাজা একটু কমিয়ে মূলত 10 বছর করে কারাদণ্ড প্রদান করছে এবং 50,000 টাকা জরিমানা প্রদান করছে। যেখানে মূলত তাদের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছিল জজ কোর্টের রায়ে। হাইকোর্টে বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি নাসরিন আক্তার, হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই রায়টি প্রদান করেছে। অর্থাৎ 2001 সালে নীলক্ষেত পুলিশ ফাঁড়ির সার্জেন্ট অমল চন্দ্র চন্দ মামলাটি দায়ের করেছিল, যেটি মূলত রমনা থানায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য এই আইনে মূলত মামলাটি করা হয়েছিল। পরবর্তীতে জাজ কোর্টে রায় হওয়ার পর মূলত মামলাটি হাইকোর্টে ডেথ রেফারেন্স এবং আসামিদের জেল আপিল এবং ফৌজদারি আপিলের শুনানির জন্য মামলাটি হাইকোর্টে প্রেরণ করা হয়েছিল এবং চূড়ান্ত শুনানি শেষে মামলাটি আজকে মূলত হাইকোর্ট চূড়ান্ত রায় প্রদান করেছে, সমাপ্ত হয়েছে। এখন মূলত আসামিরা সুপ্রিম কোর্টে আপিল বিভাগে মূলত আপিলের জন্য যেতে পারবে। যাই হোক, এটি খুবই বহুল আলোচিত একটি মামলা ছিল এবং এটি রায়ের জন্য দেশের প্রায় প্রতিটি মানুষই অপেক্ষা করতেছিল দীর্ঘদিন যাবৎ, যে মামলাটি কি রায় হয় এবং এটি কখন সমাপ্ত হবে ইত্যাদি বিষয়গুলো নিয়ে। অন্যদিকে আজকে মূলত আরও 1-2টি বিষয় আলোচিত আইন অঙ্গনে, বিশেষ করে আওয়ামী লীগের এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগম, তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং নারায়ণগঞ্জের মেয়র আওয়ামী লীগের নেত্রী সেলিনা হায়াৎ আইভী, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে বিশেষ করে অনেকে নিহত হয়েছে। এসব ক্ষেত্রে মূলত আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ উস্কানি দিয়েছে বা তারা সরাসরি ছাত্রদের অন্যান্য কর্মী দিয়ে মূলত বিভিন্নভাবে যতটুকু অভিযোগ আসছে বিভিন্নভাবে বাধা সৃষ্টি করেছে এবং এসব হত্যাকাণ্ডের সঙ্গে সরকার এবং পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে নানাভাবে যুক্ত হয়েছে। সেসব বিবেচনায় মূলত পুলিশ তাদের বিরুদ্ধে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে এসব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত করে মূলত মামলাগুলো প্রদান করতেছে। বিশেষ করে অনেকেই মূলত আওয়ামী লীগের নেতৃবৃন্দ এখন এই সকল বিষয়ে মামলায় প্রায়
20 থেকে 30 জন এখন পর্যন্ত প্রায় মন্ত্রী পর্যায়ের এবং এমপি গ্রেপ্তার হয়েছেন। অনেকে রিমান্ডে আছেন, অনেকেই এখনো জেল হাজতে আছেন। পাশাপাশি এখনো অনেককে গ্রেপ্তার চলমান রয়েছে। কেউ আবার দেশ ছেড়ে আত্মগোপনে চলে গেছে এবং পালিয়ে গেছে। যাই হোক, মূলত মমতাজ নারায়ণ মানিকগঞ্জ 2 আসনের এমপি ছিল। 2009 সাল থেকেই সে মূলত 14 সাল পর্যন্ত এমপি ছিল। সে মূলত আত্মগোপনে দেশের মধ্যেই ছিল। এখন তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যায় যুক্ত থাকার অভিযোগে মূলত তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে 4 দিনের রিমান্ডেও নেওয়া হয়েছে। যদিও পুলিশ রিমান্ডের আবেদন করতে পারে, আদালত সেক্ষেত্রে বিশেষ করে তথ্য উদ্ঘাটনের জন্য মূলত জিজ্ঞাসাবাদ করার জন্য আসামিকে রিমান্ডে প্রেরণ করতে পারেন। সর্বোচ্চ আদালত 15 দিন মূলত রিমান্ড মঞ্জুর করে থাকে। অন্যদিকে দেখা যাচ্ছে মমতা সেলিনা হেতাইবি তাকেও গ্রেপ্তার করা হয়েছে। দীর্ঘ 5-6 ঘন্টার অভিযান শেষে মূলত নানা ধরনের আলোচনা সমালোচনা শেষে সর্বশেষ তাকে গ্রেপ্তার করা হয়েছে। এখন সে মূলত ডিবি হেফাজতে রয়েছে। মূলত তার বাসায় পুলিশ রাতে প্রবেশের চেষ্টা করে, সেখানে তার কর্মী সমর্থকরা বাধা প্রদান করে। এক পর্যায়ে পুলিশ মূলত তাকে পরবর্তীতে সকালেই গ্রেপ্তার করে ডিবি হেফাজতে নিয়ে গেছে। যদিও পুলিশ ধারা অনুযায়ী মূলত এবং ফৌজদারি কার্যবিধি অনুযায়ী, দণ্ডবিধি অনুযায়ী যে বিষয়টি করা হয়ে থাকে ফৌজদারি কার্যবিধি মোতাবেক, সেক্ষেত্রে পুলিশ সর্বোচ্চ আসামিকে 24 ঘন্টা রাখতে পারে হেফাজতে, তারপর তাকে আদালতে উপস্থাপন করতে হয়। অর্থাৎ 24 ঘন্টার মধ্যেই আসামিকে পুলিশের আদালতে উপস্থাপন করতে হয় বিচারের জন্য। তারপর পুলিশ তাকে রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করতে পারে। সর্বোচ্চ 15 দিন পর্যন্ত কোর্ট সর্বোচ্চ 15 দিন পর্যন্তই কোর্ট সাধারণত রিমান্ড দিতে পারে। এর পরবর্তীতে আরও প্রয়োজন হলে কোর্ট সেক্ষেত্রে পুনরায় মামলার আরও তথ্য উদ্ঘাটনের প্রয়োজন পড়লে সেক্ষেত্রে রিমান্ড মঞ্জুর করতে পারে। অর্থাৎ একটানা সর্বোচ্চ 15 দিন পর্যন্ত কোর্ট মূলত রিমান্ড প্রদান করতে পারে। এখন তাকে মূলত সেলিনা আইবিকে এখন রিমান্ডে নেওয়া হয়নি, তবে মমতাজ বেগম তাকে মূলত 4 দিন রিমান্ডে নেওয়া হয়েছে। এখন রিমান্ডে মূলত সুপ্রিম কোর্টের এই ব্যাপারে হাইকোর্টের অনেক নির্দেশনা রয়েছে, যেখানে প্রায় তার আত্মীয় বা আইনজীবী অনেক সময় উপস্থিত থাকতে পারে বা তার পাশের রুমে উপস্থিত থাকতে পারে। এমনকি গ্রেপ্তার হওয়ার পর পুলিশ মূলত আইনজীবীগণের সঙ্গে আসামিকে পরামর্শ করার সুযোগ, সাক্ষাতের সুযোগ দিয়ে থাকে। অন্যদিকে আরেকটি আলোচিত বিষয় মূলত আজকে যে ঢাকা বিশেষ করে মহানগরে ব্যাটারি চালিত রিক্সা এটি বন্ধ করে দেওয়ার বিষয়ে উদ্যোগ নিয়েছে। বিশেষ করে ডিএমপি পুলিশ এবং বিশেষ করে সিটি কর্পোরেশন উভয়ই মূলত যতটুকু দেখা যাচ্ছে যে এই বিষয়ে মূলত তারা সিদ্ধান্ত নিয়েছে। বিশেষ করে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ, তিনি যে বিষয়টি নিশ্চিত করেছেন যে মূলত ঢাকার মূল সড়কগুলোতে ব্যাটারি চালিত রিক্সা এটি চলাচল করতে দিবেন না। এই ব্যাপারে অতীতে বিভিন্ন রিপোর্ট রয়েছে, প্রায় দেখা যাচ্ছে 20% দুর্ঘটনা নাকি মূলত এইসব রিক্সার মাধ্যমেই ঘটে থাকে, যার ফলশ্রুতিতে দীর্ঘদিন যাবৎ মূলত এই ব্যাটারি চালিত মোটর রিক্সাগুলো নিয়ে ঢাকার বিভিন্ন সিদ্ধান্ত চলছে। এটি বন্ধ করে দেওয়ার ব্যাপারেও অনেকবার আলোচনা হয়েছে। এখন মূলত দেখা যাচ্ছে এটি বন্ধ করে দেওয়ার এক প্রকার সিদ্ধান্ত নিয়েছে। যদিও ব্যাটারি চালিত মূলত এক প্রকার সিএনজির মতো এটি খুবই আধুনিক ব্যবস্থাপনা, যেটি মূলত মানুষের কায়িক শ্রমকে কমিয়েছে। অর্থাৎ রিক্সাওয়ালাদের খুবই পরিশ্রম করতে হয়, এই শ্রমকে কমিয়ে নিয়ে এসেছে ব্যাটারি চালিত রিক্সাটি। তাদের কর্মসংস্থানকেও আরামদায়ক করেছে এবং এটি এক প্রকার গাড়ির মতোই অথবা সিএনজির মতোই, প্রাইভেট কারের মতোই একটি ব্যবস্থাপনা বা তার সমতুল্য সমকক্ষ পর্যায়ে। কিন্তু এটি তাদের জন্য আরামদায়ক হলেও এখানে যে সমস্যাটি মূলত দুর্ঘটনা নিরাপত্তা এবং সেফটির বিষয়ে এখানে ব্যবস্থাপনা খুবই দুর্বল, কারণ এইসব রিক্সার ব্রেক অত্যন্ত দুর্বল হয়ে থাকে যেহেতু, এবং এটির যাত্রীদের নিরাপত্তার ক্ষেত্রে দুর্বলতা রয়েছে। বিশেষ ক্ষেত্রে দেখা যাচ্ছে শিশু এবং নারীদের ক্ষেত্রে মূলত নানান ধরনের সমস্যা হয়ে থাকে।
এমনকি পুরুষের ক্ষেত্রে বয়স্ক লোকজনের ক্ষেত্রেও সমস্যা হয়ে থাকে, যেহেতু রিক্সাটি নিরাপত্তা প্রোটেকশন ব্যবস্থাপনা খুবই কম। সাধারণত ব্রেক ধরলে দেখা যাচ্ছে মানুষ তাৎক্ষণিকভাবে উল্টে পড়ে যাওয়ার একটি সুযোগ থাকে, কারণ ধরার তেমন জায়গা থাকে না, কারণ রিক্সাটি পুরোটাই যেহেতু খোলা হয়ে থাকে। তবে যাই হোক, মূলত অনেকগুলো রিক্সা এসেছে, আবার দেখা যাচ্ছে যে কিছু কিছু রিক্সার ক্ষেত্রে মূলত কিছু পরিবর্তন এসেছে। মূলত এক প্রকার সিএনজির মতো ব্যাটারি চালিত রিক্সাও কিছু দেখা যাচ্ছে এখন চেঞ্জ হয়েছে। এমনকি দেখা যাচ্ছে আমার গ্রামের বাড়িতেও ব্যাটারি চালিত রিক্সার এক প্রকার অনেক পরিবর্তন এসেছে, এক প্রকার সিএনজির মতোই মূলত সেটি সাজানো হয়েছে, এবং যেখানে মূলত নিরাপত্তা রয়েছে, ভিতরে মানুষ বসতে পারে, ধরতে পারে, এবং সিএনজির মতোই সেটি বেশ প্রায় 6-7 জন সেটি ক্যারি করতে পারে, এবং দামেও সস্তা রয়েছে। তবে এইভাবেই মূলত ব্যাটারি চালিত রিক্সাগুলোকে একটু সংস্কার করে নিলে দেখা যাচ্ছে এটি মূলত একটি ঢাকার বর্তমান যুগের জন্য আধুনিক একটি রিক্সা হিসাবে মূলত প্রতিষ্ঠিত হবে, যেটি মূলত খুব বেশি ব্যয়বহুলও নয়। সিএনজি এক প্রকার এটি, এবং এক প্রকার এটি রিক্সাও বলা যাবে, অর্থাৎ এটি সস্তায়ও কম হবে, রিক্সাওয়ালাদের জন্য, চালকদের জন্য খুবই আরামদায়ক হবে, তাদের জন্য সাশ্রয়ী হবে, এবং যাত্রীদের জন্য রিক্সা কোনো বিকল্প নেই ঢাকা শহরে, যেহেতু বিশেষ করে ভিতরে গলিতে অলিতে মূলত এসব জায়গায় গাড়ি সকলের পক্ষে নিয়ে আসা সম্ভব না, এবং ঢাকা শহরে মূলত বিশাল একটি সংখ্যক মানুষ রিক্সার যাত্রী, এবং রিক্সা ছাড়া এক প্রকার ঢাকা শহরের মানুষের জন্য বসবাস করা অসম্ভব ব্যাপার, যার ফলে রিক্সা এটি বন্ধ করার সুযোগ নেই। কিন্তু রিক্সাগুলোকে মূলত সংস্কার করতে হবে, রিক্সার নিরাপত্তা এবং ইত্যাদি বিষয়গুলোকে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে উন্নীত করতে হবে। সংস্কার করে নিলেই মূলত সমস্যাটি সমাধান হয়ে যাবে।